পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 এই 5 ধারা অনুসারে দেনমোহর ও খরপোশের দাবিতে এই মামলা আনয়ন করা হয়েছে। উক্ত মামলা বিজ্ঞ আদালতে বিচারযোগ্য। আমি আমার মক্কেলের অভিযোগ প্রমাণের জন্য সাক্ষ্য প্রমাণ প্রস্থানের আবেদন জানাচ্ছি। আমার প্রথম পক্ষের প্রথম সাক্ষীকে জবানবন্দি গ্রহণের আমি শপথপূর্বক বলছি যে এই মামলায় আমি যা সাক্ষ্য প্রদান করব তা সত্য হবে, আমি কিছু গোপন করব না এবং আমার সাক্ষ্যের কোনো অংশ মিথ্যা হবে না। সুতরাং প্রভু আমাকে সাহায্য করুন। আপনি কে? আমরা এই কাঠগড়ায় যিনি দাঁড়াই আছেন তাকে চিনেন আপনি? আচ্ছা, কি হন সে আপনার? আচ্ছা, আপনার যে অভিযোগ আছে এবং আপনার যা বক্তব্য আপনি বিজ্ঞ আদালতের সামনে পেশ করুন নির্ভয়ে। আমার নাম শিরিনা খাতুন। 24/11/2015 সালে আমাদের বিয়ে হয়। 85 লাখ টাকা বিয়ে করে। বিয়ের পর থেকেই সে আমাকে যৌতুকের জন্য মারধর করে এবং আমাদের 4 বছরের একটা সন্তান আছে। 10/9/19 সালে সে আমাকে মারতে মারতে তার বাড়ি থেকে বের করে দেয় এবং আমি আমার ছেলে নিয়ে বাপের বাড়ি চলে আসি। তারপরে তার 9 দিন পর সে তালাকের নোটিশ পাঠায়, কিন্তু পরে সালিশের মাধ্যমে সে নিজে এসে তালাক বাতিল করে এবং আমাদের আবার সংসার শুরু হয়। তারপরে সংসারের পর আবার সে একই কাজ, সে আগের মতো আবার মারধর শুরু করে, আবার সে যৌতুক দাবি করে। 1 লক্ষ টাকা যৌতুক দাবি করে, পরে আমাকে আবার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে আমি আমার বাপের বাড়ি চলে আসি। আমার বাবা হচ্ছে দিনমজুর, তার পক্ষে 1 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। তখন তাকে মীমাংসাগুলো ডাকা হয়, কিন্তু তখন সে এসে বলেছে 1 লক্ষ টাকা না দিলে সে সংসার করবে না, দ্বিতীয় বিবাহ করবে। তারপর আমি তাকে আমার দেনমোহরের কথা এবং আমার ভরণ পোষণ আর ছেলের ভরণ পোষণের কথা বললেও সে বলে যে কিছুই দিতে পারবে। অস্বীকারের তারিখ থেকে শুরু হবে কথা, ঠিক আছে? আদালতের যেদিন থেকে তাকে বাড়ি থেকে ঠিক আছে, আপনি মামলা করছেন এই আদালতে, মামলা এই আদালতে যদি দিচ্ছেন কিনা আপনার বাদী পক্ষ থেকে জেরা করা আপনার নাম? আপনার বিয়ে হয়েছিল কবে সেটা কি মনে আছে? কত টাকা দেন? আপনাদের একটি সন্তান আছে। আপনি প্রথমবার বাবার বাড়িতে যান কবে? আপনার যে অভিযোগ প্রথমবার বাবার বাড়িতে যান কবে মনে আছে? আপনার স্বামী আপনাকে আনার চেষ্টা করেছিলেন? তারপরে আপনার স্বামী গত 19/1/2020 তারিখে আমাকে নোটিশ করে এটি কি পেয়েছিলেন? তারপর আর আপনাদের সংখ্যা করা হয়। এই সংখ্যা করার কোনো প্রমাণপত্র আপনাকে আপনার কোনো স্বামী কোনো যৌতুক দাবি করেনি বা কোনো বিচার আপনার সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি? আপনি হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলার বিচার করেছেন। বারবার অনুমতি নেওয়া দরকার নেই, একবার অনুমতি নিলে একটি মামলায় আসে। আপনার নাম? আচ্ছা, আপনি বাদিনীর কি হন? তাহলে আপনি তো বিবাহের প্রথম থেকেই সব কিছু জানেন। আপনি নির্ভয়ে আদালতকে
সব কিছু বলে বলেন এগুলো আপনি জানেন। 2015 সালের শেষের দিকে আমি আমার মেয়ে শিরিন আক্তার থেকে সিরাজ চৌধুরীর সাথে বিয়ের কিছুদিন সংসার ঠিকই ছিল। কিছুদিন পর থেকে হচ্ছে আমার মেয়ের জামাই আমার মেয়ের সাথে অত্যাচার করে, মারধর করে, আর হচ্ছে যৌতুকের জন্য 1 লাখ টাকা দাবি করে। আমার মেয়ে প্রথম থেকে আমাদেরকে তেমন কিছুই জানায় না, কিন্তু যখন হচ্ছে বেশি অত্যাচার করে 2019 সালে শেষের দিকে আমার মেয়েকে ঘর থেকে বের করে দেয় সন্তান সহ। তখন আমার মেয়ে আমাদের বাড়িতে চলে আসে। কিছুদিন পরে তালাকের নোটিশ পাঠায়। তালাকের নোটিশ পাঠানোর কিছুদিন পরে সে নিজেই এসে শালীন মীমাংসার মাধ্যমে আমার মেয়েকে আবার তার সংসারে ফিরে নিয়ে যাওয়ার কিছুদিন পর সব ঠিক থাকলেও কিছুদিন পর থেকে সে আবার হচ্ছে টাকা দাবি করে। আর এই বিষয়টা যখন পরে আমরা আবার জানতে পারিছি, তখন হচ্ছে আমরা তাকে ডেকে নিয়ে এসে মানে তাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে অসহায়, আমাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। কিন্তু সে কিছুতেই এটা মেনে নেয়নি। আর মেনে না নিয়ে সে হচ্ছে দ্বিতীয় বিবাহ করবে, আর হচ্ছে যৌতুকের মানে আরো বেশি টাকা নিয়ে সে দ্বিতীয় বিবাহ করবে এমন হুমকি দিয়েছে। আর তারপর থেকে আমার মেয়ে এবং হচ্ছে আমার নাতি আমাদের বাসায় রয়েছে। এখন কত করে ডিমান্ড করছেন টাকা? 1 আপনার লক্ষ জন্য টাকা, কত? 1 লক্ষ টাকা না না, আপনার ভোট চাচ্ছেন কত? আর বাচ্চার জন্য কত চাচ্ছেন? 5,000 টাকা। মাসিক 5,000 টাকা। মেয়ের জন্য 5,000 আর বাচ্চার জন্য কত? 5,000 হারে করবো। হ্যাঁ 5,000 মাসিক 5,000 হারে করবো। আর বাচ্চাও তো আছে। সন্তানের জন্য 5,000 টাকা হারে, এবং হচ্ছে স্ত্রী যে আমার বাড়িতে তার জন্য মাসিক 5,000 টাকা হারে করবো, এবং 75,000 টাকা দেনমোহরের টাকা সম্পূর্ণ আমার তালাক তো হয়নি, তলবিতে হয়নি, তলবি থাকায় এটা তাহলে চলছে। যেরকম আপনার নাম না, শিরিন আক্তার আপনার কি হয়? আমার মেয়ে বিয়ে হয়েছে মানে কত বছর আগে? 2015 সালে তো বিয়ের পর থেকে আপনার মেয়ে যে ওই বাড়িতে বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি নিয়ে, বিশেষ করে আমার মক্কেলের মাকে নির্যাতন সহ খারাপ আচরণ করতে সম্বন্ধে আপনি কিছু জানেন? আপনার মেয়ে যে আলাদা সংসার করার দাবি করেছিল এটা কি আপনি জানেন? আপনার মেয়েকে 19/2020 তারিখে তালাকের নোটিশ পাঠানো হয়েছিল, এগুলো কি আপনি জানেন? দেবে। তালাকের পরবর্তীতে আপনার মেয়ে আর এই সংসারে ফেরেনি এবং কোনো সংসার করেনি। আপনি হয়রানিমূলকভাবে আমার মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। স্যার, আমি বিবাদে যেমন বলছিলাম বিভাজন আর সাক্ষী নাই দাও বিভাজন দাঁড়িয়ে আছে সে যে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনি আদালতকে আপনার আমি মোহাম্মদ শিবুল চৌধুরী, আসামি গত হচ্ছে 24/11/15 তারিখে ওনার সাথে আমি 75,000 টাকা দেন বিবাহ বন্ধন স্বাগত। বিবাহের পরপরই তার তার মাতা এবং তার আত্মীয়স্বজন আমার বাইরে যাতায়াত করে এবং বিভিন্ন কারণে তাকে সামাজিক পরামর্শ দিত আমার একমাত্র পিতা মাকে রেখে আলাদা বাসায় থাকার জন্য। আমি অতপর অস্বীকার করার কারণে সে আমার 4 বছর বয়সী ছেলেকে নিয়ে এবং বাড়িতে থাকা স্বর্ণ গয়না নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। অতপর আমি চেষ্টা করি তাকে ফিরিয়ে আনার জন্য, কারণ সে আসতে অস্বীকার করে। অতপর আমি 2020 সালে তাকে তালাক প্রদান করা হয়। তালাক দেওয়ার পরে এটা সুফল, মানে আদালতের কাছে মনে হচ্ছে এই প্রশ্নটার উত্তর আসলে বিচার আপনাদের বিয়ে হয়? 2020 সালে
করেন, এমনকি দ্বিতীয় হুমকিও দিয়েছেন। বাদী আপনার কাছে যখন তার দেনমোহর এবং আপনার সন্তানের ভরণ পোষণ, তার ভরণ পোষণ দাবি করেন, তখনও আপনি সেটা দিতে অস্বীকার করেন। আপনি যথেষ্ট সচ্ছল পরিবারের সন্তান, আপনি ভরণ পোষণ দিতে সক্ষম হওয়া সত্ত্বেও আপনি তা দেন কেন? আপনি ভরণ পোষণ দিতে সক্ষম, কিন্তু আপনার স্ত্রী বাবার বাড়িতে আপনার সন্তান এতদিন থাকা সত্ত্বেও আপনি তাকে ভরণ পোষণ পাঠাননি, কিন্তু আপনি তালাক তো প্রত্যাহার করে নিয়েছেন নোটারি পাবলিকের মাধ্যমে। আপনি দেনমোহরও পরিশোধ করেননি। যখন আমার বাড়ি দেনমোহর পুরো দাবি করে, তখন আপনি তা দিতে অস্বীকার করেন। ইওর অনার, বিবাদীকে তালাকের নোটিশ পাঠানোর 2 মাস পর আবার বিবাদী তা প্রত্যাহার করে নেয় এবং আমার বাদীর সাথে আবার সংসার শুরু করে। এক্ষেত্রে তালাক কার্যকর হয়নি। এই ডকুমেন্টসগুলো দাখিল করেছেন? জি, এটা গ্রাম্য সালিশ মীমাংসার মাধ্যমে প্রত্যাহার করা হয়, যার কারণে সেরকম ডকুমেন্টস নাই। এটা পারিবারিকভাবে এবং সালিশির মাধ্যমে তালাকটা প্রত্যাহার করে নেওয়া সম্ভব। লাইন উঠে যাবে। That's all. কারণ তো দেখাতে হবে। আপনি আদালত, আমি আমার এই মামলার দ্বিতীয় সাক্ষী DWTকে আদালতে উপস্থাপনের জন্য আবেদন। আপনার নাম, আপনার ঠিকানা? এই যে আসামি আপনার কি হয়? তো তার বিরুদ্ধে একটি আনিত অভিযোগ আছে যে আপনার ভাইয়ের বিরুদ্ধে একটি আদালতে মামলা হয়েছে, সামাজিক অপরাধ। কি হয়? আপনার বাড়ি আসামের বাড়ি থেকে কত দূর? আপনি কি কখনো আসামিকে তার বউকে মারধর করতে দেখছেন? না। একটু আগে তো আপনি বললেন তাদের ভিতর ঝামেলা হয়তো সর্বদা, আপনি মারধর করতে দেখেন না? আচ্ছা, আপনি কি জানেন আপনার ভাইয়ের যে 2 বিঘা জমি আছে, ধানি জমি, এটা তো আপনি জানেন নিশ্চয়ই। আচ্ছা, আপনি কি যে সালিশ হয়েছিল 2 বার, 2 সালিশিতে আপনি ছিলেন? আপনি সালিশিতে ছিলেন কিনা? হ্যাঁ অথবা না? ছিলেন না। আচ্ছা, আপনি সত্য গোপন করেছেন, আপনি আসলে আপনার ভাইকে বাঁচাতে চাচ্ছেন এবং আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে কোর্টের সিদ্ধান্ত বিরত যাচ্ছেন। প্রশ্ন ছিল তালাকের নোটিশ দিয়েছে, কিন্তু তালাকের নোটিশ কোনো স্থানীয় প্রশাসন তার কাছে পাঠানো হয়। আমরা জানি যে তালাকের নোটিশ তাদের কাছে প্রেরণ করতে হয় এবং তারা সমাধান করে। এরপর ডকুমেন্টস আমরা পাই নাই। এবার আসামি সততা করে আমার অজ্ঞকে তালাক দিয়েছে, সে তার বাবার বাড়িতে অবস্থান করছিল, সেই অবস্থায় সে কোনোরূপ চেষ্টা করে না তাকে ফিরিয়ে নেওয়ার জন্য, এবং সে করছে, সে তালাকের নোটিশ প্রদান করছে এবং সে দাবি করতেছে তালাক হয়ে গেছে। অথচ স্থানীয় সালিশের মাধ্যমে 2 মাসের ভিতরে, 2 মাস পর, 3 মাসের আগে সে তাকে পুনরায় বাড়িতে নিয়ে গেছে এবং ঘর সংসার করছে এবং অর্থমন্ত্রী পুনরায় মাননীয় আদালত অর্থমন্ত্রী পুনরায় কোনো প্রকারের তালাকের দ্বিতীয় নোটিশ বা পুনরায় তালাকের কোনো কার্যক্রম হয় নাই। এজন্য আমি সেই প্রথম যখন আমার পক্ষে যখন বাড়িতে যাই, সেই তারিখ ছিল 10/9/2019। একটু সময় থেকে অদ্যবধি আমি ভোট দাবি করছি এবং 75,000 টাকা দেনমোহরের টাকা দাবি
সন্তানের জন্য মাসিক 5,000 টাকা হারে খরগোশ রাজপুত্র অব্যাহতি সময় পর্যন্ত। কেননা আসামি যথেষ্ট স্বচ্ছ, তার 2 বিঘা ধানি জমি আছে, যেহেতু সে স্বচ্ছ, আমার পক্ষের সম্পূর্ণ টাকা মানে মামলার খরচ সহ পাওয়ার দরকার। উক্ত কারণে তফসিলে বর্ণিত হিসাব অনুযায়ী আমি সম্পূর্ণ খরচ যাতে আমার পক্ষের পেতে পারে সেরূপ ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় আদালত। মাননীয় আদালত, এই মামলার সাক্ষ্য প্রমাণ এবং নথিপত্র বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে সুরজ চৌধুরী একটি সম্পূর্ণ নির্ভর মানুষ, তিনি রিক্সা ট্রাক চালক এবং খুবই হতগতিক ট্রাক্টর চালক। তার কোনো ধানি জমি নাই এবং কোনো ধরনের কোনো সম্পদ নেই। তিনি 2015 সালে বিয়ে করার পর থেকে তার 4 বছরের সন্তান সহ তালাকের আগ পর্যন্ত খরগোশ দিয়ে আসছিল এবং 2020 তারিখে সে তালাকের নোটিশ প্রেরণ করে এবং পরবর্তীতে সে কোনো সংসারে ফিরে নাই। তাদেরকে দাবি ছিল যে সংসারে ফিরেছে এবং সংসার করেছে, তার কোনো প্রমাণ বা নথিপত্র কিছু নেই, এটা হচ্ছে তালাকের নোটিশ। এরপরে আর কোনো প্রমাণ বা নথিপত্র তারা দেখাতে পারে এবং তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ হচ্ছে মিথ্যা, যে তারা যে যৌতুক দাবি করা সহ প্রত্যেকটা অভিযোগ হচ্ছে ভিত্তিহীন এবং ডাহা মিথ্যা কথা। তাই তাছাড়া আমার মক্কেল তার সন্তানের দায়িত্ব নিতে ইচ্ছুক, তার নিজের কাছে রাখতেও ইচ্ছুক। সে নিতান্তই গরিব এবং পেশায় দিনমজুর বা ভ্যান চালক হয়। সে হচ্ছে তাদের দাবি ছিল 5,000 টাকা, তার কোনোভাবেই যা সম্ভব। তার স্থাপনা কোনো সম্পত্তি নাই, এই একমাত্র ভ্যান ছাড়া। তাই আদালতের নিকট আকুল আবেদন, আপনার পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা হিসেবে গ্রহণ করে তাকে খালাস দেওয়া হবে। ঠিক আছে, মাত্র মামলায় উভয় পক্ষ থেকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য আলোচনায় দেখা যায় যে বিবাদী থেকে যে দাবি করা হয়েছিল যে তাকে তার স্ত্রীকে তালাক দিলে আমরা জানি মুসলিম 161 সালে যে মুসলিম পারিবারিক আইন 1968 সালে তার সেকশন 7 বলা হয়েছে যে যাকে যে বলতেছে তালাক দিন না কেন, তালাক দিলে সাথে সাথে তালাকের একটা কপি ওই স্ত্রীর ঠিকানা এবং স্ত্রী যে এলাকায় বসবাস করে তার চেয়ারম্যানের কাছে একটা কপি রয়েছে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আইনের যে বাধ্যবাধকতা আছে সেখানে তালাক না দেওয়ার কপি না দেওয়ার কারণে, নোটিশ না দেওয়ার কারণে কোনো সালিসি পরিষদ গঠন হয় নাই, ফলে আইনত ওই তালাক কার্যকরী হয় এবং তার সার্বিক বিষয় বিবেচনা করে দেখা যায় যে আর্থিকভাবে সক্ষম না হলেও সে তার স্ত্রী এবং সন্তানের খরচ খরচ দিতে বাধ্য এবং তার বর্তমান অবস্থায় জীবিকা অর্জন করেন, ইনকাম করেন, এই বিষয়গুলি বিবেচনা করে সরকার দিনমহরের টাকা পরিশোধ করবেন এবং স্ত্রীকে মাসিক 3,000 টাকা এবং বাচ্চার জন্য 3,000 টাকা, মোট 5,000 টাকা প্রতি মাসে এটা হচ্ছে আমাদের বন্ধু মোয়াজ। সে একজন সফল ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার এবং একজন সফল উদ্যোক্তা, এবং তার পাশাপাশি সে একজন ভালো ভ্লগার এবং সফল পরিব্রাজক। এই কেস সম্পর্কে তুমি কিছু বলো। এই কেসটা ছিল হচ্ছে আমার আসামি ছিল হচ্ছে নারী নির্যাতনের অভিযুক্ত, কিন্তু এই সম্পূর্ণ তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, যৌতুকের দাবি, নারী নির্যাতন সহ বউ পেটানো সব কিছু দেখা মিথ্যা কথা প্রমাণিত হয়েছে কোর্টে। সে তালাক প্রদান পর্যন্ত খরপোশ দিয়েছে, সেই মর্মে আমাদের কেসটা হচ্ছে ডিসমিস হয়েছে। আমরা আসামিকে তার ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি।
প্রভা তুই যে এই যে তোর মক্কেল রে জিতাইতে যে জুতা ছিঁড়ে ফেললি নিজের, তোর অনুভূতি কি? আমার অনুভূতি অনেক ভালো, কারণ আফটার অল আমার মক্কেল জিতছে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওনা। তাদের জুতা ছিঁড়ুক যা ছিঁড়ুক কোনো ব্যাপার না, মক্কেলকে জিতাইছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় আর তোর achievement। মক্কেল যে খোরপোশ পাওয়ার পরে যে অঙ্গভঙ্গি এবং আনন্দ অবশ্যই উল্লাস করছে। এতদিন খোরপোশ না পাওয়ার কারণে আমার মক্কেল একটু গরিবী হাল চালে চলছে, এখন যখনই বড় পোষণ পাইছে খোরপোশ, এখনই অবশ্যই সে তার আগের ফর্মে ফিরে গেছে।